ওয়েলকাম ব্যাক। সবাইকে আমাদের চ্যানেলে বিশেষভাবে স্বাগতম। দেখো, আজকে আমরা ইংলিশ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিক থেকে আমি 25টা কোশ্চেন সিলেক্ট করে রেখেছি। আজকে আমরা সেই 25টা কোশ্চেন আমরা সলভ করব। ইংলিশের যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে ইডিয়মস এবং ফ্রেজ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং পরীক্ষার সময় এর থেকে 1 বা 2 নম্বর কোশ্চেন আসেই আসে। সুতরাং এগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে করব এবং যারা এই ক্লাসগুলো দেখবে তারা তোমরা অবশ্যই খাতাটা নিয়ে বসবে এবং চেষ্টা করবে এগুলোকে নোট ডাউন করা, তাহলে পরীক্ষার সময় খুব উপকার পাবে। দেখো, আমরা শুরু করি। কী বলছি দেখো, ইফ ইউ রিড বিটুইন দ্য লাইন্স, যদি তুমি পড়ো বিটুইন দ্য লাইন্স, লাইনের মধ্যে দিয়ে, ইউ উইল অ্যাপ্রিসিয়েট হোয়াট হি রাইটস, তাহলে তুমি বুঝবে বা প্রশংসা করবে, প্রশংসা করবে হোয়াট হি রাইটস, সে কী লিখেছে। তো মানুষ কখন প্রশংসা করে বলো তো? প্রশংসা তখনই করে যখনই কোনো জিনিস, ভালো জিনিস বুঝতে পারে, অন্তর্নিহিত জিনিস বুঝতে পারে, বা লেখক কী ভাবছে সেটা নিজে ভাবতে পারে, তখনই। দেখো, ইডিয়মসে একটা বিষয় আছে, সেটা হলো আক্ষরিক অর্থে এর মানে একরকম, আর এর যে গূঢ় অর্থ মানে ভিতরে যে অর্থ সেটা একটু অন্যরকম। কিন্তু আক্ষরিক অর্থ দেখে অনেক সময় আমরা বুঝতে পেরে যাই। দেখো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি কি না। দেখো কী বলছে, ক্যান রিড লিভিং লাইন্স ইন বিটুইন, লাইনের মধ্যে খুব গ্যাপ রেখে রেখে পড়ে যাওয়া। কী বলছে, ক্যান রিড এ লট কুইকার, খুব দ্রুত পড়ে যাওয়া। নো হোয়াট দ্য রাইটার থিংস, দেখো নো মানে জানতে পারে, হোয়াট দ্য রাইটার মানে লেখক কী ভাবছে সেটা জানতে পারে, ঠিক আছে। আর কী বলছে, ক্যান রিড অ্যান্ড রাইট ইন দ্য ল্যাঙ্গুয়েজ, এবং ভাষায় ওগুলো লিখতে পারে বা পড়তে পারে। এরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি, যে লেখক কী ভাবছে বা কী ভাবতে পারে। তাহলে এখানে অপশান কী হবে? অপশান সি হবে। তা রিড বিটুইন দ্য লাইন্স মানে হলো ভিতরে অর্থ বুঝতে পারা, মানে লেখক কী বলতে চাইছে সেটা বুঝে নেওয়া। বুঝে গেল? ঠিক আছে। দেখো দ্বিতীয়টা, উইনিং দ্য কম্পিটিশান ওয়াজ কোয়াইট এ ফিদার অন মাই ক্যাপ। ফিদার মানে পালক, অন মাই ক্যাপ টুপিতে পালক গোজা। টুপিতে পালক গোজা মানে নতুন কিছু অর্জন করা, নতুন কিছু অর্জন করা। ছিল একটা টুপি, তার ওপর পালক দিলাম, তার নতুন কিছু অর্জন করা। দেখি এর মধ্যে কোনো ওয়ার্ডটা মানে নতুন কিছু অর্জন করা বলছে। রিওয়ার্ডিং মানে পুরস্কৃত হওয়া, তা পুরস্কার পাওয়া, এরকম কিছু। অ্যান এক্সাইটিং মোমেন্ট মানে খুব উত্তেজনকর মুহূর্ত। 3 নম্বর কী বলছে, অ্যান অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে কোনো কিছু অর্জন করা বা পাওয়া, বিশেষ কিছু পাওয়া, তাকে বলে অ্যাচিভমেন্ট। আমি কিছু যে আমি এটা অ্যাচিভ করেছি, ঠিক আছে, এরকম কিছু বলে। জয় ফর মাই প্যারেন্টস, পিতামাতার জন্য আনন্দ, তাহলে না, এরকম কোনো কিছু বোঝাচ্ছে না। তাহলে এই যে অ্যান অ্যাচিভমেন্ট, এটা হলো সঠিক উত্তর। এটা মানে হলো ফিদার অন মাই ক্যাপ, ঠিক আছে। 3 নম্বর বলছে, মাই ফাদার্স ডিলিং আর ওপেন অ্যান্ড অ্যাবাভ বোর্ড, মানে ওর বাবা আর ডিলিং একটা কথাবার্তা আলোচনা করছিল, সেটা কি, ওপেন অ্যান্ড অ্যাবাভ বোর্ড। ওপেন মানে হলো, ওপেন মানে একদম মুক্ত, খোলাখুলি, মানে অ্যাবাভ বোর্ড মানে কোনো রকম সন্দেহ থেকে মুক্ত, মানে তার মধ্যে আর কোনো গোপনীয়তা নেই, মানে কোনো কিছু লুকিয়ে রাখিনি, যা কিছু খোলাখুলি সামনে সামনে আলোচনা করেছে। দেখো কোনটা সেই অপশানটা আছে দেখি। টু এভরি ওয়ানস লাইকিং, সবাই পছন্দ করে এরকম, যে না এরকম তো ব্যাপার না। ম্যান্ডেটরি মানে আবশ্যিক বা বাধ্যতামূলক, এরকম না। উইদাউট এনি সিক্রেট, দেখো উইদাউট এনি সিক্রেট, কোনো রকম গোপনীয়তা ছাড়া, তার মানে তো তাই ওপেন অ্যান্ড অ্যাবাভ বোর্ড। ভেরি ক্লিয়ার মানে খুব পরিষ্কার, খুব পরিষ্কার থেকে উইদাউট এনি সিক্রেট, এই অপশানটা বেশি প্রযোজ্য, কারণ ওখানে কোনো গোপনীয়তা নেই, খোলাখুলি বলে দিয়েছে, ঠিক আছে। নাম্বার 4 বলছে, হি স্পোক ওয়েল দো ইট ওয়াজ হিজ মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ, এইটার আনলাইন করা আছে, তার দেখতে হবে এটা কী বলতে চাইছে। মেইডেন স্পিচ মানে প্রথম বক্তব্য, মানে শুরুয়াত। যেমন কেউ যে সেঞ্চুরি করে তো বলে মেইডেন সেঞ্চুরি, মেইডেন হাফ সেঞ্চুরি, এরকম বলে খেলার মাঠে। দেখো তো আমরা পড়ে দেখি লং স্পিচ, তাহলে লং স্পিচ তাহলে এটা হচ্ছে না, লং মানে দীর্ঘ, এটা হচ্ছে না। ফার্স্ট স্পিচ, হ্যাঁ প্রথম বক্তব্য, এটা হচ্ছে। তারপরে দেখো কী বলছে, ব্রিফ স্পিচ, ব্রিফ মানে সংক্ষিপ্ত, এটা হচ্ছে না। ইমোশনাল স্পিচ মানে আবেগপূর্ণ বাক্য, এটা হচ্ছে না। তাহলে অপশান আমাদের বি, ঠিক আছে, এইটা হল সঠিক উত্তর। নাম্বার 5, দ্য স্টুডেন্টস ওয়ার all ears when the speaker started talking about the changes in the exam. মানে the students were all ears when the speaker মানে বক্তা started শুরু করলো, টকিং মানে বলতে, about the changes in the exam মানে পরীক্ষায় কোনো চেঞ্জের কথা বলতে। তো পরীক্ষায় যখন কোনো চেঞ্জের কথা বলা হয় তখন স্বাভাবিক ছাত্রছাত্রীরা কিন্তু খুব গভীর মনোযোগ দিয়ে শোনে।
আর সেই গভীর মনোযোগী শোনারটাকেই বলা হয় অল ইয়ার্স। তাহলে আমরা দেখি কী বলছে অপশানগুলো। স্মাইলিং, হাসাহাসি করছে, না একদমই না। সাইলেন্ট, চুপচাপ আছে, না। রেস্টলেস, মানে অস্থির হয়ে পড়ছে, এটাও না। এটাও না। অ্যাটেন্টিভ, মানে খুব মনোযোগী, গভীর মনোযোগী, তাহলে অপশান আমাদের ডি। ঠিক আছে, দেখো অপশান সিক্স, এই পরের কোশ্চেন সিক্স কী বলছে, ইন হিজ স্যালাড ডেজ হি ওয়াজ কোয়াইট এ ড্যান্ডি। ড্যান্ডি মানে হলে মানে চতুর, চালাক বা একটু মানে শেয়ানো টাইপসে, তাকে বলে ড্যান্ডি। তাহলে ইন হিজ স্যালাড ডেজ কোন সময় সে ড্যান্ডি ছিল, কোন সময়? সাধারণত মানুষ ড্যান্ডি হয় বেশি তোমার চালাক চতুর বা একটু বদমাইশ টাইপের হয় বা একটু নিজের উৎফুল্ল টাইপের হয়, সেটা কোন টাইমে হয় বলতো? সেটা বয়ঃসন্ধিকালে। তাহলে এর মধ্যে বয়ঃসন্ধিকাল যেটা থাকবে সেটাই নেব আমরা। স্যালাড ডেজ মানে বয়ঃসন্ধিকালের সময়, তাহলে এটা চাইল্ডহুডে হচ্ছে না, শৈশবকাল না, শৈশবকালে থাকে না। স্কুল ডেজ এটা হচ্ছে না, স্কুলের সময়কাল। ওল্ড ডেজ বৃদ্ধ বয়স এটা মোটেও না। তাহলে অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল বা বয়ঃপ্রাপ্তিকাল, এই বয়স হচ্ছে। ঠিক আছে, তার উত্তর আমার কী হলো? দেখো কী বলছে 7 নম্বর, হি ইজ কুল অ্যাবাউট ওয়ার্কিং অ্যাট নাইট। কুল অ্যাবাউট ওয়ার্কিং অ্যাট নাইট তার মানে রাত্রিবেলা কাজ করতে যে ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে সেই কাজের প্রতি তার কোনো ইচ্ছা নেই, মানে অনিচ্ছা, অনীহা। ঠিক আছে, তাহলে এই অনিচ্ছা বা অনীহা বোঝাতে গেলে আমরা এই কুল অ্যাবাউট ওয়ার্কিং অ্যাট নাইট এটা আমরা বোঝাই। তো দেখো অপশানগুলো দেখি, রেডি টু ওয়ার্ক, কাজ করার জন্য প্রস্তুত, একদমই না, সে তো ইচ্ছাই নেই। নট রেডি টু ওয়ার্ক, এরকম ব্যাপারও না। ঠিক আছে, যেরকম কাজ করবে না এরকম ব্যাপার না। এক্সাইটিং অ্যাবাউট ওয়ার্কিং, কাজ নিয়ে খুব উত্তেজিত হয়ে আছে, এরকম ব্যাপার না। গ্রাজিংলি ওয়ার্কিং মানে অনিচ্ছাকৃতভাবে কাজ করছে। গ্রাজিংলি মানে হলো অনিচ্ছাকৃতভাবে। তাহলে গ্রাজিংলি ওয়ার্কিং মানে হলো অনিচ্ছাকৃতভাবে কাজ, তাহলে এইটা হলো সঠিক অপশান। তাহলে কুল অ্যাবাউট ওয়ার্কিং মানে হলো ইচ্ছার বিরুদ্ধে কাজ। ঠিক আছে, তাহলে অপশান হলো ডি। বোঝা গেল? দেখো নাম্বার 8, আফটার হিজ বিজনেস ফেল হি হ্যাড টু ওয়ার্ক ভেরি হার্ড টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর। এটা একদম খুব ভিভিআই, পরীক্ষায় ভীষণ আসে এটা। ঠিক আছে, কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর মানে একটা দরজা থেকে নেকড়েকে দূরে সরিয়ে রাখে। এটা কখন সম্ভব পড়ে না, মানে নেকড়ে যখন খিদে পাবে বা খাবার পাবে তখন তুমি তার সামনে থেকে বা দরজার সামনে থেকে তাকে তুমি দূরে সরাতে পারবে না। তাহলে কী করতে হবে? তার মানে সে প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে আছে, তার সে কিছু খেতেই হবে, কিছু খাবার গ্রহণ করতেই হবে। তার মানে তার যে দারিদ্রতা বা তার যে অভাবটাকে মোচন করতে হবে। তাহলে এখানে অপশানটা দেখি কী বলছে, অভাবের কোনো অপশান আছে কি না। অ্যান অনেস্ট লিভিং, বিটাকে দেখে নিই, সৎভাবে জীবনযাপন করবে, না, তেমন কিছু না। রিগেন হিজ লস্ট পজিশন, তার হারানো অবস্থান মানে খুঁজে পাওয়ার চেষ্টা করবে, এটাও না। ডিফেন্ড ফ্রম এনিমি, শত্রু থেকে নিজেকে রক্ষা করবে, এটাও না। এটাও কী বলছে? 1 নম্বরটা কী বলছে? কিপ অ্যাওয়ে এক্সট্রিম পোভার্টি। কিপ অ্যাওয়ে মানে দূরে রেখে দেবে, এক্সট্রিম মানে চরম, পোভার্টি মানে দারিদ্রতা, তাহলে চরম দারিদ্রতাকে দূরে রেখে দেবে, মানে দরিদ্রতাকে দূরে রেখে দেবে। যেহেতু ওর ব্যবসা ফেল হয়েছে, তাহলে ও এখন ওই দারিদ্র থেকে দূরে থাকার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, নাম্বার 9, সেইলাস টল টেলস হ্যাভ নো মিনিং। টল টেলস মানে লম্বা চওড়া গল্প। লম্বা চওড়া গল্প মানে মানে ফলাও করে, চড়াও করে, বাড়াও করে বলা, মানে একরকম হয়েছে আর একরকম বাড়ি অন্যরকম কিছু বলা, মানে অতিরিক্ত মাত্রায় বলে ফেলা। দেখি জেলাসি মানে হিংসা পরায়ণতা, না এরকম কোনো ব্যাপার নেই। গ্রিড মানে লোভ, এরকম কিছু বলার নেই। প্রাইড মানে গর্ব, এরকম কিছু বলেনি। তাহলে এখানে বলেছে বোস্টিং। এই বোস্টিং মানে হলো এইটা মানে হলো ফলাও করে বলা, বাড়ি তৈরি রাঙিয়ে বলা। ঠিক আছে, তাহলে এটা অপশান সি। দেখো 10 নম্বরটা কী বলছে, এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ভিভিআই, যে উই শুড বারি দ্য হ্যাচেট অ্যান্ড বিকাম ফ্রেন্ডস। আমাদের উচিত শুড অর্থে, বিকাম ফ্রেন্ডস বন্ধু হওয়া উচিত মানে হলো আমাদের মধ্যে শত্রুতা না রাখা উচিত, মনোমালিন্য না রাখা উচিত। ঠিক আছে, মনোমালিন্যকে আমরা দূরে করে দেওয়া উচিত, তার মানে আমাদের মধ্যে শান্তি রাখা দরকার। তাহলে দেখো কি এর মধ্যে অপশান খুঁজবে যে কোন ওয়ার্ডটাকে যে শান্তি রাখা বা এরকম কিছু মনোমালিন্য দূর করবে, এরকম ওয়ার্ড বুঝবে। অবটেন মানে প্রাপ্ত হওয়া বা পাওয়া, এটা হচ্ছে না। ইনফ্লুয়েন্স ফ্রেন্ডস বন্ধুকে ইনফ্লুয়েন্স করা, অনুপ্রাণিত করা, এটাও কিছু হচ্ছে না। কিপ এ সিক্রেট কথা গোপন রেখে দেওয়া, এরকম কিছু বোঝাচ্ছে না। মেক পিস মানে শান্তি স্থাপন করা। তাহলে আমাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকলে আমরা কী করবো? শান্তি স্থাপন করবো। ঠিক আছে, এখন কী বলছে, দ্য অ্যাক্টরস ফ্যামিলি ওয়াজ কমপ্লিটলি নকড ওভার বাই দ্য নিউজ।
যে ওই যে অ্যাক্টর অভিনেতার পরিবার সম্পূর্ণভাবে নকড ওভার বাই দ্য নিউজ। এই খবরটা শুনে মানে কোনো একটা মারাত্মক শকিং নিউজ শুনলো, শুনে নকড ওভার, মানে পুরোপুরি একদম মোহ আচ্ছন্ন হয়ে গেছে, মানে ওই খবরে একদম পুরো আচ্ছন্ন, মানে ইমোশন হয়ে গেছে, আবেগপ্রবণ হয়ে গেছে, মানে ওই মানে শোক থেকে আর বেরোতে পারছেন না, এরকম একটা অবস্থা। তো দেখি আমরা কী বলছে, ফেল টু রিকালেক্ট এনিথিং, কোনো কিছু মনে করার চেষ্টা করছে না, এটা একদমই না। কমপ্লিটলি ওভারওয়েলড, সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে পড়েছে, তার সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে পড়েছে ওই খবর শুনেই। তারপরে দেখি কী বলছে, ইন এ স্টেট অফ ডিসঅ্যাপ্রুভাল, তাদেরকেও কেউ মানে অ্যাপ্রুভ করছে না, মানে মতামত কেউ নিচ্ছে না, এরকম ব্যাপার এটাও না। ইন এ স্টেট অফ ডেনিয়াল, তাদেরকে অস্বীকার করছে, তাদেরকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, এরকম ব্যাপারও না। তাহলে কমপ্লিটলি কী বলছে, ওভারওয়েলড কমপ্লিটলি, তাহলে এইটা হলো, ঠিক আছে। বারো কী বলছে, বাই রিভাইজিং দ্য ট্যাক্স কোড দ্য গভর্নমেন্ট উড বি ওপেনিং এ প্যান্ডোরা বক্স। প্যান্ডোরাস বক্স মানে হলো কী বলতো, প্যান্ডোরাস বক্স মানে হলো কোনো কিছু বিপদ আসার, বিপদ মানে কোনো একটা বাক্স, কোনো একটা কিছু খুললো, হঠাৎ করে বিপদ বার হলো, ঠিক আছে, এরকম ব্যাপার। দেখি আমরা পড়ে দেখি কী বলছে, দ্য গভর্নমেন্ট উড বি ইনভাইটিং দ্য পাবলিক রেথ অন রিভাইজিং দ্য ট্যাক্স কোড, মানে সাধারণ লোকজনকে আবেদন করবে যে আমরা এই রিভাইজিং বা ট্যাক্স কোডটা রিভাইজ করবো, নতুন করে চালু করবো, এরকম কিছু ব্যাপার। তা মোটেও না, এটা একদম বলি নয়। অ্যালং উইথ দ্য রিভিশন অফ দ্য ট্যাক্স কোড দ্য গভর্নমেন্ট উড গেট সেভারাল আদার আননোন বেনিফিটস, যে এই ট্যাক্স কোড চালু করে গভর্নমেন্ট কী করবে, সেভারাল আদার আননোন বেনিফিট পাবে, অন্যান্য সুবিধা পাবে, এটাও না। দ্য গভর্নমেন্ট উড বি ইনভাইটিং এ সিরিজ অফ আনফরসিন ট্রাভেলস বাই রিভাইজিং দ্য ট্যাক্স কোড, একদম তাই, যে আনফরসিন ট্রাভেলস মানে সে মানে কোনো সমস্যা, মানে অগাধ সমস্যা, অনেক সমস্যা চলে আসবে, প্যান্ডোরা বক্স খুললেই অনেক সমস্যা, মানে একাধিক প্রশ্ন আসবে, বা কেন করা হলো, কী জন্য করা হলো, এগুলো ব্যাপার নিয়ে। তাহলে এটা আমার সঠিক উত্তর। তাহলে সেটা কী বলছে, পড়ে দিই, রিভাইজিং দ্য ট্যাক্স কোড উড ওয়ার্ক টু দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গভর্নমেন্ট, মানে সরকারের সুবিধা যেরকম কিছু কাজ করবে, এরকম কিছু বলছে, তো এটাও নয়, ঠিক আছে। তাহলে অপশন হলো আমাদের সি। 48 কি, সরি 13 কী বলছে, ঋতু ট্রাইড হার বেস্ট টু কনভিন্স দ্য ভিলেজার্স টু ওপেন এ স্কুল ফর দ্য চিলড্রেন বাট ইট লুক লাইক শি ওয়াজ বিটিং এ ডেড হর্স, মানে ঋতু চেষ্টা করছে সর্বোচ্চ টু কনভিন্স দ্য ভিলেজার্স, মানে গ্রামবাসীকে কনভিন্স করার জন্য, কী করবে তাই, টু ওপেন এ স্কুল, একটা স্কুল খুলবে ফর দ্য চিলড্রেন, শিশুদের জন্য, বাট ইট লুক, এটা মনে হচ্ছে, লাইক শি ওয়াজ বিটিং এ ডেড হর্স, বিটিং মানে মারা, আঘাত করা, এ ডেড হর্স, তাহলে একটা মৃত্যু ঘোড়াকে যদি মেরে যদি বলা হয় যাওয়ার জন্য, সেটা কিন্তু কখনোই সম্ভব না। তাহলে ও যেটা ভাবছে যে এর থেকে কোনো ফলাফল আসবে, কিন্তু না, এটা মনে হচ্ছে যে ওটা নিষ্ফল, এর থেকে কোনো ফল আসবে না, বা কখনোই ও সফলতা পাবে না। তাহলে আমরা পড়ে দেখি, ঋতু's effort of trying to convince the villagers to open a school for the children was being perceived as a statement of anger, কেউ রাগের ভঙ্গিতে নিয়েছে, মানে ওই যে স্কুল খুলবে এই ব্যাপারটা কেউ রাগের ভঙ্গিতে নিয়েছে, না, এরকম কোনো ব্যাপার না। ঋতু ওয়াজ ট্রাইং হার্ডার, খুব বেশি কঠিন চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, ওয়াজ নেসেসারি টু কনভিন্স দ্য ভিলেজার্স টু ওপেন স্কুল ফর দ্য চিলড্রেন, মানে ওর স্কুল খোলার জন্য আরও বেশি চেষ্টা করতে হবে, এরকম কোনো ব্যাপার, এটাও না। ঋতু's effort of trying to convince the villagers to open a school for the children did not look like it would succeed, মনে হচ্ছে এটা কোনো সফলতা পাবে না, এই যে did not look like it would succeed, মনে হচ্ছে এটা কোনো সফলতা পাবে না। তাহলে তাই, এর মানে তো তাই, একটা মৃত্যু ঘোড়াকে মারা, বা একটা যে ঘোড়াটা মারা গেছে তাকে যদি মেরে দৌড়ানোর জন্য বলা হয়, সেটা কখনই সম্ভব না, এটা একটা নিষ্ফল হবেই না। তাহলে উত্তর আমার এর হবে। দেখো পরেরটা কী বলছে, ঋতু লুকড ডিসপারেট while trying to convince the villagers to open a school for the children, মানে খুব হতাশ হয়ে পড়লো, এটাও হচ্ছে না, ঠিক আছে। 14 কী বলছে, his blood ran cold when he heard his uncle was murdered, his blood ran cold, রক্ত ঠান্ডা হয়ে গেল, হিম হয়ে গেল। হিম কখন হয় বলো তো, যখন আমরা খুব একটা শকিং কিছু শুনি, ভীষণ ভয় পেয়ে যাই, তখন আমাদের গায়ে রক্ত হিম হয়ে যায়। আমরা বলি না যে খবরটা শুনে আমার রক্ত হিম হয়ে গেল, তাহলে তারও তাই হয়েছে, তার আঙ্কেল যখন শোনা হলো যে আঙ্কেলকে যখন মেরে ফেলা হয়েছে, তখন ওর কিন্তু রক্ত হিম হয়ে গেছে ভয়ে। তা দেখি কোথায় আছে, মানে দেখি, হি ওয়াজ হরিফাইড, প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেলো, এরকম না। হি ওয়াজ ডিসগাস্টেড, বিরক্ত হলো। হি ওয়াজ ডিপ্রেসড, প্রচণ্ড হতাশার মধ্যে পড়ে গেল, এরকমও না। তাহলে হি ওয়াজ ফ্রাইটেড, মানে ভয় পেয়ে গেল, ভীত হয়ে গেল।
ভয় পেলেই তবে মানে মনে হয় যে রক্তহীন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান এ। দ্য অ্যাংরি হকি প্লেয়ার্স গেভ ভেন টু দেয়ার ফিলিং। গেভ ভেন টু দেয়ার ফিলিং মানে হকি প্লেয়ার প্রথম রেগে গেছে, রেগে দিয়ে গেভ ভেন, ভেন মানে প্রকাশ করে দেওয়া, ভেন মানে প্রকাশ করে দেওয়া, টু দেয়ার ফিলিং তাদের মানে একদম রাগ প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, তার মানে তার ইমোশান, যে তার মনের মধ্যে যে রাগটা ফুটছিল, যে কষ্ট হচ্ছিল, সেটা প্রকাশ করে দিয়েছে। তার মানে গেভ ভেন টু দেয়ার ফিলিং মানে কোনো কিছু প্রকাশ করে দেওয়া। ঠিক আছে, তাহলে দেখি কী বলছে, টু এমফেসাইজ, এমফেসাইজ মানে জোর দেওয়া, এটা হচ্ছে না। টু সাপ্রেস মানে চেপে রাখা, ঠিক আছে, এটা হচ্ছে না। টু ডিসমিস মানে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে না। তাহলে টু এক্সপ্রেস মানে প্রকাশ করা, হ্যাঁ এটা ঠিক। ভেন্ট মানে তো প্রকাশ করা বলেছি। ঠিক আছে, 16 কী বলছে, আই ট্রাস্ট ইউ উইল বিয়ার উইথ মি এ ফিউ মিনিটস মোর। বিয়ার উইথ মানে সহ্য করা, সহ্য করা বা থাকা। বিয়ার উইথ মি মানে তুমি সহ্য করে আমার সঙ্গে থাকবে, এরকম কিছু। তাহলে সহ্য করা বলতে কী বলতে দেখো, হ্যাভ পেটেন্স উইথ, একদম তাই। পেটেন্স মানে ধৈর্য। সাপোর্ট মানে সহযোগিতা করা, এটা বোঝাচ্ছে না। ক্যারি দ্য বার্ডেন ফর তার জন্য, তার হয়ে মানে বোঝা বহন করবে, ঠিক আছে, এরকম না। বি ইন কন্ট্রোল ফর, তার নিজের কারোর দায়িত্বে মানে কন্ট্রোল, কারোর কন্ট্রোলের মধ্যে আছে, মানে নিয়ন্ত্রণে আছে, এরকম কিছু না। তাহলে হ্যাভ পেটেন্স উইথ, তার জন্যে সে কী করেছে, অনেক সহ্য বা ধৈর্য রেখে দিয়েছে, ঠিক আছে, সহ্য করে রেখে দিয়েছে। বুঝতে পারলে? 17 বলছে, অ্যাজ ইউজুয়াল হি ইজ ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট। অ্যাজ ইউজুয়াল মানে স্বাভাবিক, হি ইজ ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট, ব্লোয়িং মানে বাজানো, হিজ ওন ট্রাম্পেট মানে নিজের ঢাক, মানে নিজের ঢাক নিজে পেটাচ্ছে। তার মানে কোনো একটা কাজ করলো, সেই কাজটা নিয়ে মানে আর কেউ বলুক বা না লুক, বা বাহবা দিক বা না দিক, ওর নিজের যে আমি এই ভালো কাজ করেছি, ওই ভালো কাজ করেছি, আমি এই করেছি, ওই করেছি, এরকম কিছু। নিজের ঢাকটা নিজে পেটানো মানে নিজের গুণগান নিজে গাওয়া। ঠিক আছে, তাহলে কী বলছে, রিফিউজিং টু ইউজ এনিবডি এলসেস ট্রাম্পেট মানে অন্য ঢাক ব্যবহার করা, না এরকম কিছু না। প্লেয়িং এ টিউন অন দ্য ট্রাম্পেট মানে ঢাক বা ঢোলের ওপরে একটা ওটাকে চালনা করা বা চালু করা বা ওটা গাওয়া, এরকম কিছু না। প্রেজিং হিমসেলফ মানে নিজের প্রশংসা করা, একদম ঠিক, নিজের প্রশংসা করা। প্রেজিং হিমসেলফ অ্যান্ড আদার্স, নিজের প্রশংসা এবং অন্য প্রশংসা না, অন্য প্রশংসা একদমই করে না। যে নিজের ঢাক নিজে পেটায়, সে শুধু নিজের প্রশংসাই করবে। তাহলে অপশান আমাদের কী দাঁড়াবে, অপশান সি দাঁড়াবে, প্রেজিং হিমসেলফ। দেখো 8 নম্বর কী বলছে, হোয়েন ট্রেড ওয়াজ ব্রিস্ক হি ওয়ার্ক হার্ড, মেড হিজ ফরচুন, হি বিলিভস ইন মেকিং হে হোয়াইল দ্য সানশাইন। যখন বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য খুব ভালো পজিশন থাকবে, ভালো সুযোগ থাকবে, হি ওয়ার্ক হার্ড সে খুব ভালো কাজ করবে, কঠিন পরিশ্রম করবে, অ্যান্ড মেড হিজ ফরচুন তার ভাগ্য তৈরি করবে। হি বিলিভ সে বিশ্বাস করে, ইন মেকিং হে হোয়াইল সানশাইন, সানশাইন মানে সূর্যের আলো, হে মানে খড়কুটো বিজলি বা এরকম কিছু, বা তোমার ঘাস জন্মানো বা তোমার ফসল ফলানো বা গাছপালা তৈরি করা, এরকম কিছু ব্যাপার। মেকিং হে তৈরি করা, যখন সূর্য আলো আছে মানে যখন অ্যাডভান্টেজ আছে, সুযোগ আছে, সেই সুযোগে সঠিকভাবে কাজ ব্যবহার করে নিয়ে এগিয়ে যাওয়া। দেখি কী বলছে, টেকিং অ্যাডভান্টেজ অফ এ ফেভারেবল অপরচুনিটি, একদম তাই, যে সুযোগটা আছে সেই সুযোগটা কাজ করাতে হবে। তাহলে অপশান এ হলো আমার সঠিক উত্তর। বাকিগুলো পড়ি, আর্নিং মানি থ্রু ডিজনেস্ট ম্যানার মিন্স মানে অসৎ উপায়ে টাকা উপার্জন করা, একদমই না। সি কী বলছে, আর্নিং মানি অ্যাট দ্য কস্ট অফ আদার্স, অন্যের খাটিয়ে বা অন্য লোকের থেকে টাকা আদায় করে নেওয়া বা অন্য লোকের থেকে টাকা আদায় করা, এরকম কিছু না। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য ইনফ্লেশনারি ট্রেন্ডস মানে একটা দ্রব্যমূল্য বৃদ্ধি করে বা কোনো কিছু বৃদ্ধি করে দিয়ে, কোনো কিছু দাম চড়াও বাড়াও করে দিয়ে যে টাকা সুবিধা নেওয়া বা ওখান থেকে অ্যাডভান্টেজ গ্রহণ করা, এরকমই না। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি না, সুযোগ আছে সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া, এটা মানে হলো মেকিং হে হোয়াইল দ্য সানশাইন, মানে সূর্যের আলো থাকতে থাকতে কাজগুলো করে নেওয়া। ঠিক আছে, তাহলে কী থাকো 19 কী বলছে, হোয়েন দে ওয়ার সারাউন্ডেড ফ্রম অল সাইড দ্য ডোকাইটস লেইড ডাউন দেয়ার আর্মস, লেইড ডাউন ফেলে দেওয়া, দেয়ার আর্মস মানে অস্ত্রগুলো ফেলে দিয়েছে। তার মানে কী হচ্ছে, দে ওয়ার সারাউন্ডেড তাদের ঘিরে ফেলা হয়েছে, ফ্রম অল সাইড সমস্ত সাইড দিয়ে ঘিরে ফেলেছে। তার মানে কী বলতো, যখন একটা দলকে ডাকাত যদি সমস্ত সাইড দিয়ে ঘিরে ফেলে, তাহলে তারা কী করবে, হার মেনে নেবে, পরাজয় স্বীকার করবে, তখন স্যারেন্ডার হয়ে যাবে। দেখো কোথায় স্যারেন্ডার, দেখো প্রথম কী বলছে, পুট দেয়ার আর্মস অন দ্য গ্রাউন্ড, মাটিতে তাদের অস্ত্র রেখে দিয়েছে, না মানে এরকম বোঝায় না। ফট ব্রেভলি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে, এরকম একদমই না, কারণ চারিদিক থেকে ঘিরে ফেলে ওদের যুদ্ধ করার জায়গাই নেই। সারেন্ডার,
হ্যাঁ নতস্বীকার করেছে, তাহলে এটা সারেন্ডার। বিকাম নার্ভাস, নার্ভাস মানে হচ্ছে নার্ভাস মানে দুর্বল হয়ে পড়া, দুর্বল তো অবশ্যই হবে, কিন্তু এখানে দুর্বলের থেকে সারেন্ডার তাদের বাধ্যতামূলক করতে হবে, ঠিক আছে। কুড়ি কী বলছে, অলদো রবি ফেল্ড লনলি ইন হিজ ফাইট এগেনস্ট দ্য রং হি ডিসাইডেড টু টেক দ্য বুল বাই দ্য হর্ন। অলদো যদিও রবি ফেল্ড লনলি, রবি খুব একাকী হয়ে গেল, ইন হিজ ফাইট এগেনস্ট দ্য রং মানে ভুলের বিরুদ্ধে, মানে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে রবি পুরো একাকী হয়ে গেছে। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে টু টেক দ্য বুল বাই দ্য হর্ন, মানে বুল মানে ষাঁড়টাকে হর্ন মানে সিং ধরে টেনে নিয়ে যাবে। তো ষাঁড়কে সিং ধরে টেনে নিয়ে যাওয়া মানে খুব একটা কঠিন কাজ মানে শক্ত কাজ, তার জন্য সাহস লাগবে এবং শক্তি লাগবে। শক্তি আর সাহস না হলে এই কাজটা সে করতে পারবে না। তাহলে এই যে ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝলাম যে শক্তি আর সাহসের কোনো একটা ব্যাপার বোঝাচ্ছে। এই কী বলছে, কী বলছে, রবি ডিসাইডেড টু কনভিন্স আদার্স অফ হিস স্ট্যান্ড, মানে তার অবস্থানে অন্য লোকজনদেরকেও কনভিন্স করতে চাইছে যে আমি যা করছি সেটা ভালো, এরকম বা আমি যে পদক্ষেপ নিচ্ছি সেগুলো খুব উপকারী হবে, এরকম কিছু না, এরকম কিছু কোনো ব্যাপার মোটেও না। রবি ডিসাইডেড টু গিভ আপ হিস ফাইট, রবি তার আশা ছেড়ে দেবে, গিভ আপ ত্যাগ করে দেবে, হিস ফাইট যুদ্ধ ছেড়ে দেবে না, রবি তো যুদ্ধ ছাড়ার কথা বলেইনি। রবি ডিসাইডেড টু পুট ফরওয়ার্ড অল হিস কারেজ অ্যান্ড স্ট্রেংথ, দেখো কারেজ মানে কি সাহস, আর স্ট্রেংথ মানে কি শক্তি, তা সমস্ত যার মানে শক্তি আছে, সাহস যা আছে সেইগুলো দিয়ে কাজ করবে। তাহলে অপশান সিটা সঠিক। রবি ডিসাইডেড টু অ্যাপোলোজাইজ ফর, রবি ক্ষমা চেয়ে নেবে না, একদম না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসছে না রবির, ঠিক আছে। দেখো এটা হচ্ছে 21 নম্বর হবে। As the situation got out of control, the Speaker of the Parliament tried to put oil over troubled water. যেই সিচুয়েশন অবস্থা গট আউট অফ কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা স্পিকার মানে পার্লামেন্টের যে স্পিকার থাকে অফ দ্য পার্লামেন্ট ট্রাই টু চেষ্টা করলো টু পুট অয়েল ওভার ট্রাভেলড ওয়াটার। পুট অয়েল মানে পুট মানে দেওয়া, তেল মানে কোনো একটা, মনে করো কোনো একটা জল আছে, এখানে জলের যদি তোমার খুব প্রচণ্ড ঢেউ হয় বা জল খুব ফুলতে থাকে, উপরে যদি আমরা তেল ঢেলে দিই, তেল দিয়ে দিই, তাহলে কিন্তু কী হবে বলো তো, ওই ওখানকার যে ঢেউ হচ্ছিলো সেটা একটু শান্ত হয়ে যায়। মানে এটা ঘটে সাধারণত যে কারণের জন্য, সেটা হলো পৃষ্ঠটান, ঠিক আছে। জলে তেল ঢাললে জলে ও শান্ত হয়ে যায়, তার মানে ব্যাপারটাকে ও শান্ত করার চেষ্টা করছে, মানে ব্যাপারটাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। দ্য স্পিকার ট্রাই টু কাম দ্য সিচুয়েশান, একটা অপশান আছে। দ্য স্পিকার ট্রাই টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশান, না একদমই না, অ্যাডভান্টেজ তো নিতে চাইছে না। দ্য স্পিকার দেখো বলছে 3 নম্বর বলছে দ্য স্পিকার জাম্প ইনটু দ্য ফাইট, মানে লাভ মানে ঝামেলা করার জন্য লাফিয়ে পড়েছে, মানে ঝামেলার জন্য উদ্যত হয়ে গেছে, না এটাও না। দ্য স্পিকার রিমেইন্ড ইনডিফারেন্ট টু দ্য সিচুয়েশান, ইনডিফারেন্ট মানে উদাসীন, ওই অবস্থান কোনো রকম হেলদোল নেই বা কোনো যা আবার হোক কোনো ব্যাপার নেই, এরকম কিছু না, এরকম কিছু না। তাহলে কী অপশান কী হচ্ছে, দ্য স্পিকার ট্রাই টু কাম দ্য সিচুয়েশান, মানে ওই পরিস্থিতিটাকে শান্ত করার চেষ্টা করছে, তাহলে এটাই আমাদের অপশান হলো, ঠিক আছে। 22 কী বলছে, দ্য ব্যাংকরাপ্ট অর্গানাইজেশন হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু ইটস নিউ ওনার্স লক স্টক অ্যান্ড ব্যারেলস। দ্য ব্যাংক মানে দেউলিয়া অর্গানাইজেশন, দেউলিয়া সংস্থাটা কী করেছে, হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু ইটস নিউ ওনার্স, নতুন মালিকের কাছে সব কিছু দিয়ে দিয়েছে। লক মানে তালা, স্টক মানে যার কিছু সঞ্চয় যা কিছু ছিল, অ্যান্ড ব্যারেল মানে এভরিথিং যা কিছু ছিল সব কিছু দিয়ে দিয়েছে, মানে পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিয়েছে। তখন কী বলছে, অনলি এ ফিউ ডিপার্টমেন্টস অফ দ্য ব্যাংকরাপ্ট অর্গানাইজেশন হ্যাভ বিন টেকেন ওভার বাই দ্য নিউ ওনার্স। নতুন কোম্পানি শুধুমাত্র কয়েকটা ফিউ ডিপার্টমেন্ট নিয়েছে, অল্প কটা না, একদমই না, পুরোপুরি নেবে। দ্য নিউ ওনার্স হ্যাভ বট দ্য ব্যাংকরাপ্ট অর্গানাইজেশন ফর এ ভেরি নমিনাল অ্যামাউন্ট, মানে খুব অল্প দামে নিয়েছে বা খুব কম টাকা এরকম কিছু নিয়েছে, না একদম না। দ্য ওনার্স হ্যাভ বট দ্য ব্যাংকরাপ্ট অর্গানাইজেশন ইন এ হারি, দ্রুত কিনে নিয়েছে, এরকম কিছু না, এরকম না, হারি মানে দ্রুত। দ্য নিউ ওনার্স হ্যাভ কমপ্লিটলি টেকেন ওভার দ্য ব্যাংকরাপ্ট অর্গানাইজেশন, পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে এটাই সঠিক উত্তর, ঠিক আছে। কিছুটা কী বলছে, আই জয়েন্ট কলেজ লেট, আমি কলেজে দেরিতে যোগদান করেছি, অ্যান্ড ফাউন্ড ইট, দেখলাম যে ইট ডিফিকাল্ট টু ক্যাচ আপ উইথ আদার স্টুডেন্ট, মানে অন্য ছেলেপেলের সঙ্গে আমি মেলাতে পারছি না, ওরা যে লেভেলে চলে গেছে বা ওরা যে পর্যন্ত পৌঁছে গেছে সেই পর্যন্ত আমি পৌঁছতে পারছি না, তার মানে এটা তাদের ওই লেভেল পর্যন্ত আসতে পারছে না, তাদের সীমা পর্যন্ত আসতে পারছে না। টু কম্পিট উইথ না এরকম না, তাদের সঙ্গে কম্পিটিশান করতে পারছে না এরকম ব্যাপার না। টু ওভারটেক দেন, তাদেরকে ওভারটেক করতে পারছে না এরকম কথা কিছু না। টু কাম টু দেয়ার লেভেল, তাদের লেভেল হারার চেষ্টা করছে।
কিন্তু সে আসতে পারছে না। টু হোল্ড দেম অ্যান্ড স্টপ, তাদেরকে ধরে রাখার চেষ্টা করছে এবং থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম না। তাহলে অপশান কী হলো? অপশান হলো বি। অপশান একটু ঘুরিয়ে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, দেখবে কিন্তু ভালো করে। দে হ্যাভ মেড মেনি চেঞ্জেস ইন দ্য পলিসি, তারা তাদের নিয়মে অনেক কিছু পরিবর্তন করেছে। বাট হাউ মেনি অফ দিস চেঞ্জেস আর গোয়িং টু অ্যাফেক্ট দ্য ম্যান ইন দ্য স্ট্রিট, কিন্তু এই নিয়মটা কাদের ক্ষেত্রে কাজ করবে? যারা যে সমস্ত লোক যারা ম্যান ইন দ্য স্ট্রিট, যারা রাস্তায় থাকে, তাদের কোনো ঘর জোর নেই, তাদের জন্য এই নিয়মটা কতটা কার্যকরী, ব্যাপারটা এরকম। আর ম্যান ইন দ্য স্ট্রিট মানে যারা সবসময় পথে পথেই থাকে, যাদের কোনো নির্দিষ্ট ঘর বাড়ি নেই। তাহলে এই অপশান দেখলেও বোঝা যাচ্ছে দ্য হোমলেস ম্যান, এটা উত্তর হবে। বাকিগুলো কী, দ্য অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষ, না, এরকম কিছু না। দ্য ম্যান হু ওয়ার্কস অন দ্য স্ট্রিট, যে রাস্তায় কাজ করে, এরকম কিছু না। দ্য ম্যান হু রিপেয়ার্স রোড, যে রাস্তা তৈরি করে বা সোজা করে, ঠিক করে, হ্যাঁ, ঠিক করে দেয়, এরকম কিছু না। ঠিক আছে, তাহলে অপশান উত্তর আমার কত? দ্য হোমলেস ম্যান, এটা হবে। ঠিক আছে, অপশান এ। দেখো আজকের ক্লাসের লাস্ট ইডিয়ামস কী বলছে, 25, দ্য গভর্নমেন্ট ক্লেমস দ্যাট, গভর্নমেন্ট দাবি করলো যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ভারতীয় শিল্প, ইজ প্রোগ্রেসিং, উন্নতি করছে, বাই লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স মানে লাফিয়ে লাফিয়ে, দ্রুত, খুব তাড়াতাড়ি। তাহলে ইন্টারমিডিয়েটলি মানে হচ্ছে তো মধ্যবর্তী অবস্থা রেখে রেখে আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে, এরকম কিছু না। লেজারলি, অলসভাবে, এরকম কিছু না। এর অ্যাট এ র্যাপিড পেস মানে দ্রুত গতিতে, হ্যাঁ একদম ঠিক। অ্যাট এ ডিজায়ার্ড পেস, ইজি অবস্থা বা যেরকম আশা করে সেরকমভাবে, এরকম কিছু না, এরকম কিছু না। এটা হলো র্যাপিড পেস, খুব দ্রুত। দ্রুত বলতে গেলে আমরা কী বলি? লিপস অ্যান্ড বাউন্স, মানে লাফিয়ে লাফিয়ে মানে দ্রুত বাড়া। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আজকে 25টা ইডিয়ামস করলাম। এই ইডিয়ামসগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা আরও বেশি ইডিয়ামস পেতে, আরও বেশি ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, যাতে করে আমরা আরও বেশি ভিডিও তোমার জন্য আনতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবে।